রাত তখন 1টা কি 2টো হবে। ইজি চেয়ারে শুয়ে বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। কেরোসিনের বাতিটা মাথার কাছে জ্বলছিল। এমন সময় স্ত্রীর কণ্ঠস্বরে জেগে উঠলাম। ওগো, দূর করে দাও নাপদটাকে, আবার ডাকছে। ঠিক যে বিছানার উপর খোকা জ্বরের ঘোরে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার মাথার দিকের বন্ধ জানলার ওপারে বসেছিল একটা বিড়াল। সে ডাকছিল, ডাকটা ঠিক স্বাভাবিক বিড়ালের মতোই, কিন্তু তার মধ্যে যেন একটা বিরস পরিশ্রান্ত কান্নার রেশ ছিল। সেই ক্ষীণ পীড়িত কান্নার সুরটা একেবারে বুকের মধ্যে গিয়ে লাগে এবং মনে হয় এটা শুভ নয়। জানালা খুলে তাড়া দিতেই বিড়ালটা লাফিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। মফস্বলের ছোট শহর। চাকরির জন্য বদলি হয়ে প্রায় বছরখানেক হলো এই বাড়িটায় আমি বাস করছি, কিন্তু বিড়ালের উপদ্রব এতদিন ছিল না। মাসখানেক আগেই হঠাৎ কোথা থেকে একটা শীর্ণ মরাখেকো বিড়াল এসে জুটল। তার রং নোংরা পাশুটে এবং শরীরের মাঝে মাঝে লোম উঠে গেছে, অত্যন্ত কদাকার মূর্তি ধারণ করেছে। তার উপর আবার ওই ডাক, ঠিক যেন মূর্তিমান অমঙ্গল আমাদের বাড়ির চারপাশে প্রদক্ষিণ করছে। বিড়ালের কান্না ভারী অলক্ষণ, আমার অজুবিজু ভালো থাকলেই হয়। শব্দটা আমাকেও কোথায় যেন আঘাত করেছিল, কিন্তু স্ত্রীলোক যা সহজে স্বীকার করে আমরা তা করি না। তাই বললাম, তুমিও না? তারপর প্রতিদিন এরকম চলতে লাগলো। দিন 5-6 পরে স্ত্রী আবার সশব্দে বলল, ওগো, আমার ভারী ভয় করছে। বাড়িতে রোজ রোজ এরকম বিড়ালের কান্না ভালো নয়, তাড়ালেও যায় না। তুমি লক্ষ্মী ছাড়া জন্তুটাকে গুলি করে মেরে ফেলো। ইতস্তত করতে লাগলাম। শুধু কেঁদে বেড়ানোর অপরাধে একটা জীবকে মারতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করে যে তাকে বাড়ি ছাড়া করা যায় তা বুঝে উঠছিলাম না। বামন ঠাকুরকে ধরে আদেশ করলাম। বামন ঠাকুর 2 ঘন্টা একটা ধামা নিয়ে তাকে তাড়া করতে লাগলো। রুগ্ন হলেও বিড়ালটার পালাবার ক্ষমতা কম না, সে ধরা দিল না। তখন বাড়িতে ঘোষণা করে দিলাম, যে বিড়াল ধরতে পারবে তাকে 1 টাকা বকশিশ দেব। বাড়ি শুদ্ধ চাকর বাকর উঠে পড়ে লাগলো। এমনকি আমার বড় ছেলে অজয়, তার বয়স 8 বছর, সে পর্যন্ত তাকে ধরার জন্য নানান ফন্দি ফিকির আঁটতে লাগলো। কিন্তু আশ্চর্য ধূর্ত ওই বেড়াল সকলের ষড়যন্ত্র অবহেলা করে সে বাড়ির চারদিকে প্রদক্ষিণ করতে লাগলো, এবং তার কান্নার সুর যতই মর্মভেদী হোক না কেন, সে যেন আমাদের চেষ্টা বিফল করে উপভোগ করছে। সেটা বোঝাবার জন্য আরও ডেকে আমাদের উত্তেজনা বাড়িয়ে তুলল। একদিন সন্ধ্যাবেলা চাকর ছেলেদের নিয়ে বাইরে বেড়াতে গেল। ছোট ছেলে বিজয় এক গাদা কাদা মেখে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরল। চাকর অপরাধ কুণ্ঠিত কণ্ঠে জানালো যে রাস্তার পুলের উপর খেলা করতে করতে খোকাবাবু হঠাৎ নিচে পড়ে গিয়েছিল, তবে শরীরে আঘাত লাগেনি, কাদার মধ্যে পড়েছিল, এই তার ভাগ্য। ভাগ্যের কথা শুনে আমার মাথা ঘুরে গেল, কারণ সেই পুলটার নিচ দিয়েই সকলের যত আবর্জনা সব বয়ে যায়। বিজয় সেই কাদার মধ্যে পড়ে গিয়েছিল। পরদিন একটু জ্বর এবং দিন 3 মধ্যে টাইফয়েডের সব লক্ষণ দেখা দিল। স্ত্রী অশ্রুপূর্ণ চোখে আমার দিকে তাকাতেই আমি বুঝলাম সে সেই অপয়া বিড়ালটার কথা ভাবছিল। ভাবনার বস্তুটি তখন দ্বিগুণ উৎসাহে বাড়ির চারদিকে কাঁদতে কাঁদতে ঘুরছিল। যে রাতের কথা বলে গল্প শুরু করেছিলাম, সে রাত কাটবে বলে আশা করিনি, কিন্তু যখন সে রাত কেটে গেল আমি হাত মুখ ধুয়ে নিচে নেমে গেলাম। ডাক্তার ডাকতে পাঠালাম এবং তাড়াতাড়ি 1 কাপ চা খেয়ে রোগীর ঘরে ফিরে দেখি ছেলেটা আরও বেশি ছটফট করছে। জ্ঞান আছে কিনা বুঝতে পারলাম না, মাঝে মাঝে চিৎকার করে উঠছে। আমি ঘরে প্রবেশ করা মাত্রই শুনলাম সে মায়ের গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলছে, ঠিক সেই মুহূর্তেই নিচ থেকে সেই বিড়ালের ডাক শোনা গেল।
আমি আর সেখানে দাঁড়ালাম না, দাঁতে দাঁত চেপে নিজের ঘরে গিয়ে বন্দুকটা তুলে নিলাম। টোটা ভরে ভিতরের বারান্দায় এসে দাঁড়ালাম। শীতের সকাল, রোদ উঠেছে, কিন্তু কুয়াশা সম্পূর্ণ দূর হয়নি। মস্ত উঠানের অন্য পাশে একটা মাঝারি বাঁশের মাচা ছিল। পুঁই ডাঁটা এবং আরও কি লতাপাতা দিয়ে সেই মাচাটা আগাগোড়া ঢাকা। তার উপরেই বসে সেই জন্তুটা আরামে নিজের দেহ চাটছিল। বন্দুক তুলেই আমি ফায়ার করলাম। বোধহয় উত্তেজনার বশেই হাত কেঁপে উঠেছিল। বিড়ালটা লাফ দিয়ে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গেই মাচার অপর পাশে একটা কি যেন পড়া শব্দ পেলাম। বন্দুক সেইখানে রেখেই দ্রুত নিচে নেমে গেলাম। দেখি আমার বড় ছেলে অজয় মাচার পাশে পড়ে আছে। বন্দুকের গুলি ঠিক তার রগের ভিতর দিয়ে মস্তিষ্কে প্রবেশ করেছে। দেহে প্রাণ নেই। মরার আগে একটা শব্দ উচ্চারণ করার সময় পাইনি। তারপর আর কি, ছোট ছেলে বিজয় বেঁচে উঠল। চিকিৎসা বা সেবার গুণে না, তার আয়ু ছিল। যে বিড়ালটাকে ক্ষুধিত অবস্থায় হাজার চেষ্টা করেও তাড়াতে পারিনি, আজ ক্ষুধার অবসানে সে নিজে থেকেই চলে গেছে।